স্বাগত এক ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং জাহিদুল বাশার। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। কুষ্টিয়ার কাস্টমস মোড়ে গুলিতে 7 বছরের সন্তান সহ স্বামী স্ত্রী নিহত, হামলাকারী পুলিশের এএসআই সৌমেন আটক। রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে একদিনে 13 জনের মৃত্যু, রোগীর চাপ সামলাতে বাড়ছে শয্যা, চিকিৎসক ও নার্স। চীনের উপহারের আরও 6 লাখ ডোজ করোনার টিকা আসছে আজ। রাশিয়ার টিকা কবে আসবে নিশ্চিত নয়। ঢাকা এবার 23 স্থানে বসবে অস্থায়ী পশুর হাট, উত্তর সিটিতে কোরবানির জন্য 270টি স্থান নির্ধারণ। দেশজুড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে তালিকা করছে র্যাব। নারীদের অনলাইন হয়রানি রোধে অ্যাপ চালু করবে পুলিশ। বিরতিহীন সংবাদ দুপুরে শিরোনাম জানাচ্ছিলাম, এবার যাব পুরো খবরে। কুষ্টিয়ায় প্রকাশ্যে স্বামী, স্ত্রী ও সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত পুলিশের এএসআই সৌমেন রায়কে আটক করেছে পুলিশ। বেলা 11:30টায় শহরের বিভাগীয় কাস্টমস কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কাস্টমস মোড়ে 3তলা একটি ভবনের সামনে দাঁড়িয়েছিলেন তারা। এ সময় একটি মোটর সাইকেলে তাদের সামনে এসে এএসআই সৌমেন প্রথমে আসমা খাতুন ও তার স্বামী শাকিলকে গুলি করে। এ সময় 7 বছরের শিশু রবিন পালাতে গেলে তাকেও ধরে গুলি করে সৌমেন। ঘটনার পরপরই আশপাশে থাকা লোকজন তাকে ঘিরে ফেললে পাশের একটি ভবনে আশ্রয় নেয় সে। পরে এলাকাবাসী ভবনটি ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে। ঘটনাস্থলে মারা যান শিশুটির মা। অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশের ধারণা, পরকীয়া সম্পর্কের জেরে আসমা খাতুনের সাবেক স্বামী এএসআই সৌমেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। প্রথমে আমরা দেখলাম যে একটা বাচ্চাকে গুলি করে। প্রথম গুলিটা বাচ্চার লাগে না, তারপরে আরো পরপর 3টা গুলি করে, একদম শিশু বাচ্চা 4 বছর বয়স। তারপরে বাচ্চাটা গুলি করার পর বাচ্চা যখন শুয়ে পড়ে, তখন জনগণ ধরার জন্য চেষ্টা করে আগায় আসে, তখন জনগণের উপরে এরা ফায়ার করে। পিসকে ওই গলির ভিতর থেকে দৌড়ে চলে আসতেছে, আর একটা লোক মানে 40 বছরের ঊর্ধ্বে ওই লোক আইসা ওই পিসকের মাথায় আছে ঠেকা দিয়ে, পিস্তল ঠেকা দিয়ে 3-4 রাউন্ড গুলি ছুড়লো। আমরা দৌড়ে আসতেছি পিসকে বাঁচানোর জন্য, আমাদের চোখের সামনে আমাদেরও গুলি ছুড়লো। বাচ্চাটা ওখানে পড়ে রয়েছে, কেউ চলছে না, বাচ্চাটা এখানে গুলি ডাইরেক্ট 3টাই গুলি করছে, 4টি গুলি করছে। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই যে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, লোকমুখে ছড়িয়ে পড়েছে, জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে 100% ন্যায় বিচারের জন্য যা যা করণীয় আমরা কথা দিচ্ছি সেটি করব। এই ঘটনার আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মিলনুল্লাহ। তার কাছ থেকে সর্বশেষ খবরাখবর জানো। মিলনুল্লাহ, 7 বছরের শিশু পালাতে গেল, ধরে এনে 3 থেকে 4 রাউন্ড গুলি করা হলো মাথায়, তার মাকেও গুলি করা হলো, সাথে আরও একজনকে। এই নৃশংসতা কেন? আসলে ঘটনার নেপথ্যে কি আছে? কয়েক ঘন্টা তো হয়ে গেল, জানা গেল কি? আসলে যেমনটি প্রতিবেদনে বলছিলেন যে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি সেটি হলো যে এই যে এএসআই সৌমেন, এই সৌমেনেরই কিন্তু সাবেক স্ত্রী ছিল এই বর্তমানে যিনি বাচ্চাটির মা আসমা খাতুন, এবং এই বাচ্চা কিন্তু সৌমেনেরই বাচ্চা বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো আসলে এই পরকীয়ার জেদ ধরে এই যে যিনি বিকাশ কর্মী, এই বিকাশ কর্মীর সাথে কিন্তু কিছুদিন আগে এই ছাড়াছাড়ি হয় এবং এরা চলে আসে। তারপরেই কিন্তু এরই জেদ ধরে এই সৌমেন এই হত্যাকাণ্ড ঘটায় বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তো আসলে এই জায়গাটায় প্রত্যক্ষদর্শীদের সাথে যা কথা বলে যেটা জেনেছি সেটা হলো যে এই যে 4তলা ভবন, এই 4তলা ভবনটির নিচতলায় আসলে কিছু দোকানপাট আছে, উপরে এনজিও অফিস এবং তার উপরে আরো কিছু আছে, ঘর বাড়ি আছে আর কি। তো এই 4তলা ভবনের সামনে কিন্তু এই বাচ্চাটি খেলা করছিল এবং এই সময় কিন্তু এই এএসআই সৌমেন এসে প্রথমে কিন্তু বাচ্চাটিকে গুলি করে বলে প্রত্যক্ষদর্শীরা আমাকে জানিয়েছেন, এবং তারপরে কিন্তু বাচ্চার মাকে গুলি করে এবং তারপরে কিন্তু এই বিকাশ কর্মী শাকিলকে, যেটি আসমা খাতুনের বর্তমান স্বামী, তাকে গুলি করে। গুলি করার পরপরই কিন্তু ঘটনাস্থলে ওই মহিলা নিহত হয় আসমা খাতুন, এবং হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এই শিশুটি। তো আসলে এই ব্যাপারটি নিয়ে এখানে একটি ধূম্রজালের সৃষ্টি হয়েছে, কারণ যে জায়গাটির
ঘটনা, এই জায়গাটায় কিন্তু এরা এই সৌমেনকে কিন্তু কেউ চেনে না, সবাই অপরিচিত। কিন্তু এই গুলি করার পরে যখন স্থানীয়রা এগিয়ে আসে তখন কিন্তু সে ওই 4তলা ভবনের ভিতরেই অবস্থান নেয় এবং তারপরে কিন্তু এলাকাবাসী সেই ভবনে ঢোকার চেষ্টা করে, কিন্তু এর ভিতরে পুলিশ এসে কিন্তু ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সেই সময় কিন্তু স্থানীয় জনগণের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা পর্যন্ত ঘটে। তারপরে কিন্তু তাদেরকে কঠোর পুলিশি প্রহরায় তাদেরকে পরিস্থিতি বিবেচনায় যেটি বোঝা যাচ্ছে এলাকার মানুষও বেশ উত্তেজিত এই মুহূর্তে। সেখানে আমি একটু জানতে চাইব যে সৌমেনের বাড়ি কোথায়, এবং যতটুকু জানা যাচ্ছে যে সৌমেন খুলনার ফুলতলা থানায় কর্মরত আছেন। যে অস্ত্রটি দিয়ে তাকে গুলি করা হয়েছে এই 3 জনকে, সেটি সরকারি আর্মস কিনা, একই সাথে তাদের সাথে পরকীয়ার সম্পর্ক বা বিবাহ বিচ্ছেদের ঘটনা তো অনেক আগের, তারপরে এত পরে এসে কেন এই নৃশংসতা, আরেকটু বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আসলে এই ব্যাপারগুলোতেই আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু এখনই আমাদেরকে এত বিস্তারিত কিছু বলতে অস্বীকার করেছেন। তারা বলেছে যে আসলে তদন্তের স্বার্থে এখনই আমরা এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না, তবে ব্রিফিং এর মাধ্যমে এই ঘটনার সমস্ত কিছুই পরে গণমাধ্যমকে জানানো হবে বলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর আমাদেরকে জানিয়েছেন। তবে আসলে এই যে অস্ত্রটি দিয়ে গুলি করেছে সেটিও এখনো সরকারি অস্ত্র কিনা এবং এই অস্ত্রটি তার ব্যক্তিগত কিনা, এই ব্যাপারটিও কিন্তু আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু সেই ব্যাপারেও এখন পর্যন্ত আমাদের কিছু বলেনি। আর ঘটনাটি আসলে এতই আকস্মিক ঘটেছে যে এই ঘটনায় এলাকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু হতভম্ব। আপনাকে আমরা দেখানোর চেষ্টা করছি যে যে জায়গাটিতে এই বিকাশ কর্মী শাকিলকে গুলি করা হয়েছে সেই জায়গাটায় কিন্তু এখনো চাপ ধরা রক্ত পড়ে আছে, এবং এই সামনে যে ফ্লেক্সি এবং ফটোকপির যে দোকানের যে ছবিটি আমরা এখন দেখানোর চেষ্টা করছি এইটাই কিন্তু মূলত সেই শাকিলের দোকান। এই জায়গাটায় কিন্তু তারা অবস্থান করছিল এবং ওই বাচ্চার 7 বছরের যে শিশু, সেই শিশুটির যে মা, সেও কিন্তু এখানে অবস্থান করছিল এবং বাচ্চাটি এই ভবনেরই ঠিক সামনে অবস্থান করছিল এবং এই জায়গা থেকেই কিন্তু এই মোটরসাইকেলে এসে এই যে জায়গাটি আমরা দেখানোর চেষ্টা করছি এই জায়গাটাই প্রথম এই বাচ্চাটির উপরে গুলি চালায়। আসমা খাতুনের এখন যেই স্বামী যিনি মারা গেলেন, সৌমেন যাকে গুলি করে হত্যা করেছে, তার সহ ব্যবসায়ী যারা রয়েছেন সেখানে তারা কি বলছেন, এর আগে কোনো বিষয় তারা টের পেয়েছিলেন কিনা বা সেখানকার সর্বশেষ তার সম্পর্কে কি তথ্য জানা যাচ্ছে। আরেকটি বিষয় একটু জানতে চাইব যে একেবারে প্রকাশ্যে মহাসড়কের পাশে এত ব্যস্ত এলাকায় এই ঘটনাটি ঘটল, ঠিক ওই সময়ের পরিস্থিতিটা কি ছিল? হ্যাঁ, আসলে যখন এই ঘটনাটি ঘটে এটা কিন্তু একদম শহর সংলগ্ন হলে পরেও এখানে অল্প কিছু দোকানপাট আছে। আর আপনি জানেন যে এই মুহূর্তে কুষ্টিয়া পৌর এলাকার লকডাউন চলতেছে, সেই লকডাউনের কারণে কিন্তু দোকানপাটগুলো অধিকাংশ বন্ধ ছিল, যার কারণে কিন্তু এখানে লোক সমাগম কম ছিল। আর সেই সময় কিন্তু এই ঘটনাটি ঘটে। এই ঘটনাটি ঘটার পরপরই কিন্তু যখন গুলির শব্দ পায় এবং স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী 3-4 জন ছিল তারা যখন চিল্লাচিল্লি করে তখন কিন্তু এলাকাবাসী বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার পরেই কিন্তু এই সৌমেন এই বিল্ডিং এর ওই যে ক্লপসিবল গেটটি দেখা যায়, এই ক্লপসিবলের ভিতরে ঢুকে সে কিন্তু ভিতরে ঢুকে পড়ে এবং তখনই স্থানীয় জনগণ তাকে ঘিরে ফেলে। হ্যাঁ, তো এরপরই কিন্তু পুলিশ আসে এবং পুলিশ এসে তাকে কঠোর পুলিশ প্রহরায় তাকে পুলিশ হেফাজতে নিয়ে গেছে এবং এখন পর্যন্ত আমরা জানি যে কুষ্টিয়া জেলার যে ডিবি কার্যালয় সেখানে তাকে রাখা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে কুষ্টিয়ার এই ট্রিপল মার্ডারের সর্বশেষ সংবাদ। কুষ্টিয়ায় প্রকাশ্যে 3 জনকে গুলি করে হত্যার ঘটনার সবিস্তারে জানছিলাম সেখান থেকে সহকর্মীর কাছ থেকে। করোনার বিস্তার প্রতিরোধে নানা জেলায় আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। তারপরও সীমান্তবর্তী জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে সংক্রমণ। মানুষের চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ বারবার। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে 6 এবং নওগাঁর 3 জন। জেলায় নতুন রোগী শনাক্তের হার 53.67%। করোনা ইউনিটে 271 শয্যার বিপরীতে রোগী ভর্তি 294 জন। তো আমাদের আরও একটা ওয়ার্ড আমরা বলেছি গতকালকে 15 নম্বর ওয়ার্ডে অক্সিজেন লাইন লাগানো হচ্ছে। এটা বোধহয় আজকে না হলেও কালকে হয়তো অফিস টাইমের মধ্যে শেষ হয়ে গেলে আমরা ওটাও চালু করব। সো আমাদের সবসময় কাজ হচ্ছে অক্সিজেন বেড বাড়ানো হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 4 জনের। নতুন শনাক্ত 156 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল 5টার পর ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। লকডাউন সরকার আমাদের ভালোর জন্য করছে, আর একটু কঠিনভাবে দেখলে জিনিসটা ভালো হয়। 2 ফিট দূরত্ব বজায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে মনে করেন না করোনা থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে। লকডাউন চলছে কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, নড়াইল ও চুয়াডাঙ্গার উচ্চ সংক্রমণের বেশ কয়েকটি এলাকায়। তবে কোনো বিধিনিষেধই নিয়ন্ত্রণ করতে পারছে না সাধারণ মানুষের চলাচল।
যশোর ও সাতক্ষীরায় করোনা রোগী চাপে হাসপাতালে দেখা দিয়েছে শয্যা ও চিকিৎসক সংকট। কি করে খাবো আমরা? আমাদের তো খেতে হবে, তো এখন আমরা বসে থেকে কি করবো? আইসিইউ সহ রেড জোন সহ আমাদের আরও প্রায় 10 জন ডাক্তার যদি আমরা পেতে পারি এটা ভালো হবে। তবে এটা একটা প্রাইভেট ফাউন্ডেশনের সাথে এটা আমাদের কথা চলছে এবং আশা করি আমরা এটার MOU সিগনেচার হবে অতি অল্প সময়ের মধ্যে। আমরা ডিজি থেকে পজিটিভ সিগন্যাল পেলে এটা করে ফেলবো ইনশাল্লাহ। নাটোর পৌরসভা সিংড়ায় চলছে পঞ্চম দিনের লকডাউন। তবে জেলায় শনাক্তের হার 30% বেশি হলেও স্বাস্থ্যবিধি নিয়ে এখন উদাসীন মানুষ। লকডাউন দিচ্ছে, কোনো কিস্তি বন্ধ করছে না, কিছু করতেছে না, গাড়ি ঘোড়া বন্ধ করে দিচ্ছে, আমরা হাইটে আসছে কাজে ফাঁক ফাঁক দিয়ে গাড়ি চালাচ্ছি, ওই রাস্তাও বন্ধ, তাহলে আমরা কি করে খাবো? সরকার আমাদের ভালো করছে না খারাপ করছে? বাগেরহাটে একদিনের ব্যবধানে শনাক্তের হার 20% বেড়ে দাঁড়িয়েছে 50%। জেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপজেলা মোংলা ছাড়াও সংক্রমণ বাড়ছে মোরেলগঞ্জ ও শরণখোলাতেও। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে রাজশাহী অঞ্চলে করোনা সংক্রমণ বাড়তে থাকায় চাপ বাড়ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে সংযুক্ত করা হয়েছে অতিরিক্ত চিকিৎসক, বাড়ানো হচ্ছে শয্যা সংখ্যাও। এদিকে রাজশাহী সদর হাসপাতালকেও করোনা চিকিৎসার উপযোগী করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অপেক্ষায় স্বাস্থ্য বিভাগ। ঈদের পর থেকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় রাজশাহী ও আশেপাশের জেলা থেকে প্রতিদিনই নতুন নতুন রোগী আসতে থাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সময়ের সাথে হাসপাতালে বাড়তে থাকে রোগীর চাপ। অন্য রোগাক্রান্তদের পাশাপাশি করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত 15 চিকিৎসককে সংযুক্ত করা হয়েছে। করোনা ওয়ার্ডে বাড়তি শয্যার পাশাপাশি নতুন ওয়ার্ডে লাগানো হচ্ছে অক্সিজেন সংযোগও। প্রত্যেকটা ওয়ার্ডের বারান্দায় বেড দেওয়া আছে এবং ভিতরেও কিছু এক্সট্রা বেড দেওয়া আছে এবং পরবর্তীতে যদি আরও রোগী বেড়ে যায় সেইভাবেও আমরা ওয়ার্ড প্রস্তুত রেখেছি, প্ল্যান করেছি। সেগুলোকে আমরা আস্তে আস্তে করোনা ডেডিকেটেড করব। সেক্ষেত্রে একটাই শুধুমাত্র সাধারণ রোগীর চিকিৎসাগুলো একটু আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হয়তো সমস্যাটা হতেই থাকবে। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় রাজশাহী সদর হাসপাতালকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে প্রয়োজন অর্থ বরাদ্দ। এটা সংস্কারের জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দটা এস্টিমেট করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই বরাদ্দর অনুমোদন পেলে আমরা অতি দ্রুত গতিতে আমাদের এই হাসপাতালটাকে আমরা ব্যবহারের উপযোগী করে ফেলতে পারবো এবং সেখানে হয়তো আমরা 100 থেকে 200 রোগী ব্যবস্থা করতে পারবো। সংক্রমণ বেড়ে যাওয়ায় রোববার থেকে রাজশাহী নগরীতে শুরু হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খুলনা মেডিকেলে করোনা রোগীর চাপ বাড়ায় এবার 100 শয্যার দ্বিতীয় করোনা ইউনিট প্রস্তুত করা হচ্ছে। চিকিৎসা সেবা বাড়াতে অন্য জেলা থেকে সেখানে নেওয়া হচ্ছে 10 জন চিকিৎসক ও 40 জন নার্স। এক সপ্তাহের মধ্যে চালু হবে এই ইউনিট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো গ্যাস্ট্রোলজি বিভাগকে নতুন করে প্রস্তুত করা হচ্ছে। বসানো হয়েছে সেন্ট্রাল অক্সিজেন লাইন। এর আগে চালু করা 100 শয্যার করোনা ইউনিটে মে মাস থেকেই রোগীর চাপ বাড়তে থাকে, তাই খালি নেই একটি শয্যাও। বর্তমানে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি আছে সেখানে। চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। পরিস্থিতি বিবেচনায় নতুন করে 100 শয্যার নতুন ইউনিট করার সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। ক্রমবর্ধমান করোনা রোগীর চাপ সামলাতে গিয়ে আমরা করোনা ইউনিট 2 অল্প দিনের মধ্যে আশা করছি এক সপ্তাহের মধ্যেই আমরা চালু করতে সক্ষম হব। স্বাস্থ্য বিভাগ বলছে এরই মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য বিভিন্ন জেলা থেকে 10 জন চিকিৎসক ও 40 জন নার্সকে খুলনায় নিয়ে আসা হয়েছে। তারা কাজ শুরু করলে পরিস্থিতি সামাল দেয়া কিছুটা সহজ হবে বলছেন পরিচালক। নিয়োগ না, মানে নিয়ে এসেছি অন্য জেলা থেকে, আমরা পারলে কালকেই চালু করব, কিন্তু এটা হলো মানে সব রেডি করতে হবে, তো সিভিল সার্জন কত তাড়াতাড়ি রেডি করতে পারে তখন তত তাড়াতাড়ি শুরু করব। খুলনা বিভাগে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে 39,008 জন আর মারা গেছেন 711 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার রাজশাহী ও খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছে রাজশাহীতে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, রাজশাহীতে লকডাউনের বিধিনিষেধ সাধারণ মানুষ কতটুকু মানছে এবং সেখানকার করোনা পরিস্থিতি সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন বিস্তারিত।
প্রথমে যদি আসলে লকডাউন পরিস্থিতির কথা বলি, রাজশাহী অঞ্চলে, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় যে লকডাউন চলছে এটা আজকে তৃতীয় দিন, কিন্তু আমরা আসলে দেখেছি যে তৃতীয় দিনেই আসলে একেবারে ঢিলেঢালা অবস্থায় কার্যকর হচ্ছে এই লকডাউন। আমরা প্রচুর মানুষের সমাগম দেখেছি সড়কগুলোতে, এবং প্রধান সড়কেই হচ্ছে বড় যানবাহন অর্থাৎ গণপরিবহনের মধ্যে বাস চলাচল না করলেও ছোট যানবাহন একেবারে অবাধেই চলছে। এছাড়াও পায়ে হেঁটে বা বাইক বা সাইকেলে প্রচুর লোকজনের সমাগম চলছে নগর জুড়ে। আর এর বাইরে আসলে আমরা যেটা দেখেছি যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং যে প্রবেশ পথগুলো রয়েছে সিটি কর্পোরেশন এলাকায় সেই 3টি প্রবেশ পথেও হচ্ছে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। কিন্তু এই পুলিশের চেকপোস্ট এবং পুলিশের যে তৎপরতা এটাকে উপেক্ষা করে, এটাকে ফাঁকি দিয়ে আসলে নগর জুড়ে মানুষ চলাচল করছে নানা অজুহাতে। আমরা আসলে এসব যে মানুষগুলো বাইরে বের হয়েছে তাদের সঙ্গেও কথা বলেছি, তারা আমাদের নানা রকম অজুহাতের কথা শুনেছে, নানা প্রয়োজনের কথা বলেছেন, কিন্তু সব মিলিয়ে আসলে কার্যত মানুষ একেবারে ঢিলেঢালা অবস্থাতেই লকডাউন কার্যকর হচ্ছে রাজশাহীতে। আর সংক্রমণের কথা যদি বলি, গত 24 ঘন্টায় নতুন করে 183 জন রোগী শনাক্ত হয়েছে রাজশাহীতে। এদের মধ্যে 42 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, এবং এই 42 জন ভর্তির বিপরীতে আসলে মুক্তি ছাড়পত্র পেয়েছেন 35 জন, অর্থাৎ 7 জন রোগী অতিরিক্ত ভর্তি করা রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিটে। আমরা আসলে এসব বিষয় নিয়ে আজকে রাজশাহী হাসপাতালের যে পরিচালক রয়েছেন শামীম ইয়াজদানি, তিনি প্রেস ব্রিফিং করেছিলেন। সেখানে জানতে চেয়েছিলাম যে এই যে অতিরিক্ত রোগীর চাপ, এই জন্য আরও ইউনিট বাড়ানো হবে কি না। তিনি যেটা বলছেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 15 নম্বর যে ওয়ার্ডটি রয়েছে সেটিকে আসলে করোনা ডেডিকেটেড ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হচ্ছে। এরই মধ্যে সেখানে শয্যা দেওয়া হয়েছে, অক্সিজেন সংযোগ দেওয়া হয়েছে। এটাই সহসা হতো আজ এবং কালকের মধ্যেই চালু করা হবে বলে তিনি জানিয়েছেন। তিনি যেটা জানিয়েছেন যে আসলে যে পরিমাণ রোগী বেড়ে গেছে হঠাৎ করে রাজশাহীতে, এখানে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক এবং নার্সসহ চিকিৎসা সংশ্লিষ্টদের। এই অবস্থায় আসলে শয্যা বাড়ানো বা হাসপাতালে যে অন্যান্য চিকিৎসা সামগ্রী বাড়ানোর আসলে কোনো বিকল্প নেই। ফয়সাল, আপনি সাথে থাকুন। এবার আমরা যাব খুলনায়, সেখানে আছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। আমরা রাজশাহীর পরিস্থিতি শুনলাম, খুলনার পরিস্থিতি কেমন দেখছেন? খুলনায় আজকে করোনা শনাক্তের হার কেমন, রোগী মৃত্যুর হার কেমন? খুলনাতেও আসলে করোনার হার আগে চেয়েও খারাপ অবস্থা রয়েছে। কারণ আমি যদি গত 4 তারিখের কথা বলি, গত 4 তারিখের আগে যে সময় খুলনাতে প্রথম কঠোর স্বাস্থ্যবিধি নিষেধ মানার বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছিল, সেই সময় ছিল আসলে 21%। 4 তারিখ থেকে 10 তারিখ থেকে 10 জুন পর্যন্ত 1 সপ্তাহ কঠোর বিধি নিষেধ মানার পরেও কিন্তু সেই সময় করোনার হার ছিল 25%, এবং গতকাল ছিল কিন্তু আসলে 34%। সেই সময় আসলে আমরা বলতেই পারি যে খুলনাতে আসলে করোনার সংক্রমণের হার ঊর্ধ্বগতিতে চলছে। আর গত 24 ঘন্টায় কিন্তু খুলনাতে করোনার রোগী মারা গেছেন 2 জন। সব মিলে খুলনা করোনার যে ইউনিট আছে সেই ইউনিটে 4 জন মারা গেছেন, এর মধ্যে 2 জন করোনা রোগী আর 2 জন করোনা রোগ শনাক্ত। এছাড়া খুলনাতে যাতে করোনা রোগ যাতে না বাড়ে সেই জন্য কিন্তু আজ থেকে কঠোর স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে, এবং এই নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। তবে আজকে সকাল থেকে আমরা যেটা দেখেছি যে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে নির্দেশনা জারি থাকলেও কিন্তু আমরা নগরীতে কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে মানুষের মধ্যে খুব বেশি আগ্রহ কিন্তু আমরা দেখিনি। সেই পূর্বের চিত্রই গায়ে গা ঘাসাঘাসি করে এবং চলাফেরা এবং মাস্ক ব্যবহার না করার বিষয়ে যে একটা অনীহা, আমরা শুরু থেকে বলে আসছি যে আসলে মানুষজনের মধ্যে মাস্ক ব্যবহার না করার বিষয়ে একটা অনীহা রয়েছে বা আন্তরিকতার ঘাটতি রয়েছে। তবে এই বিষয়ে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হবে বলে আমাদেরকে আসলে জানানো হয়েছে। যদিও আরেকটি বিষয়ে জানাবেন যে দ্বিতীয় যে করোনা ইউনিট প্রস্তুত করা হয়েছে সেখানে রোগী ভর্তি কবে থেকে শুরু হবে? আচ্ছা, সেখানে আসলে কবে থেকে রোগী ভর্তি করা হবে এই বিষয়ে কিন্তু এখনো স্পষ্টভাবে আমাদেরকে কিন্তু কিছুই জানানো হয়নি। তবে আমাদেরকে যেটা জানানো হয়েছে আসলে কার্যক্রম চলছে, যত দ্রুত সম্ভব যাতে ইউনিটটি চালু করা যায়। তবে তাদের টার্গেট এই সপ্তাহের মধ্যে যাতে ইউনিটটি চালু করা যায় সেই জন্য কিন্তু তারা কাজ করছে। এবং শুধু এই এখানে আরেকটা তথ্য একটু দিয়ে রাখি, খুলনাতে আসলে করোনা টেস্ট করার জন্য কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ল্যাব আছে সেই ল্যাবেও কিন্তু একটি মেশিন স্থাপন
আছে আগে থেকেই, তবে যাতে সেখানে যাতে করোনা পরীক্ষা করা যায় সেই জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে, এবং হয়তোবা তারাও টার্গেট করছে হয়তোবা আগামী সপ্তাহের মধ্যেই যাতে এখানে যাতে কার্যক্রম শুরু করা যায়, যাতে করোনা রোগীদের পরীক্ষা করা যায় সেই জন্য কিন্তু তারা চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে আসলে আমরা এই মুহূর্তে যেটা বলছি যে বলতে পারি করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু খুলনার প্রশাসনের পক্ষ থেকে বেশ তৎপরই আমরা দেখছি, এবং যাতে এই সংক্রমণ যাতে ঊর্ধ্বগতিতে না হয় সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। রাজশাহী এবং খুলনা থেকে করোনা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দ্বিতীয় দফায় চীনের উপহারের 6 লাখ ডোজ করোনার টিকা ঢাকায় আসছে আজ বিকেল 5:30টার দিকে। এসব ভ্যাকসিন বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তবে রাশিয়া থেকে স্পুতনিক ভি টিকা কবে আসবে তা এখনও নিশ্চিত নয়। সকালে ঢাকায় নিযুক্ত চীনের দূতাবাসের ফেসবুক পেজে টিকা বহনকারী বিমানের ছবি দেওয়া হয়। এর আগে শুক্রবার টিকা আসার বিষয়টি নিশ্চিত করেন ঢাকায় চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালাং ইয়ান। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে চীনের উপহারের টিকা আনতে দুটি C-130 বিমান পাঠানোর কথা জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। প্রথম দফায় গত 12 মে চীনের উপহারের 5 লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছে। সে সময় সিনোফার্মের এই টিকার পাশাপাশি ওএডি সিরিঞ্জও বাংলাদেশকে দেয় চীন। গত 25 মে সেই টিকার প্রয়োগ শুরু হয়। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে 15টি ব্যাটালিয়নের মাধ্যমে সারা দেশে তালিকা করছে র্যাব। গোয়েন্দা তথ্যের সঙ্গে সাইবার নজরদারি মিলিয়ে মূল হোতাদের নামসহ তৈরি হচ্ছে তালিকা। সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন ফেসবুক, লাইকি বা টিকটকের গোপন গ্রুপগুলোকে নজরদারিতে আনতে হবে। টিকটক হৃদয়ের ভারতে নারী পাচার বা র্যাবের অভিযানে গ্রেফতার ডিয়ারিং কোম্পানি, এদের সবাই কিশোর গ্যাংয়ের সদস্য, সরাসরি জড়িত মাদক, চাঁদাবাজি ও মারামারিতে। গত বছর সাভারে কিশোর গ্যাংয়ের হাতে নিহত হয় স্কুল ছাত্রী নীলা রায়। তদন্তে বেরিয়ে আসে এই গ্যাংটির নেপথ্যে স্থানীয় যুবলীগ নেতা। বরগুনার বহুল আলোচিত নয়ন বন্ড নামের গ্রুপটির মূলেও এলাকার দখলদারিত্ব। তারা মূলত ফেসবুক ভিত্তিক গ্রুপ। এ ধরনের অপরাধে ঢাকার উত্তরা এবং টঙ্গীতে কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্যকে আটক করেছে র্যাব 1। এছাড়া লালবাগ, তেজগাঁও এলাকায় কিশোর গ্যাংয়ের 18 সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব 2। কিশোর গ্যাংয়ের নাম দিলেও এরা মূলত উঠতি বয়সী তরুণ। এরা টিকটক, লাইকি বা অন্যান্য যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলি বর্তমানে রয়েছে এবং জনপ্রিয় মাধ্যম, এগুলিতে এরা অংশগ্রহণ করে এবং এদের আলাদা গ্রুপ রয়েছে। আটক তরুণদের জিজ্ঞাসাবাদে জানা যায় কিশোর গ্যাংগুলো বড়দের গড়া সন্ত্রাসী বাহিনী, যারা ফেসবুকে সংগঠিত, নেপথ্যে বা পরিচালনায় প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক নেতা। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি তাদের দিয়ে মাদক কেনাবেচা করাচ্ছে। সো এক শ্রেণীর যারা পৃষ্ঠপোষক, তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আমরা দেখেছি এই কিশোর গ্যাং বা এই কিশোরদের তারা ব্যবহার করছে। শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। টিকটক অ্যাপ্লিকেশন হচ্ছে সর্বশেষ একটি স্থান, যে স্থানে আসলে এটা আউটকাম হচ্ছে, কিন্তু পেছনের দিক থেকে কিন্তু ইঞ্জিন হিসেবে কাজ করছে যেসব অপকর্মগুলো, সেই অপকর্মগুলো মূল উপাদান আসছে ডার্কনেট ডিপওয়েব থেকে। বাসায় ইন্টারনেট চালু থাকাকালে সন্তানদের সেলফোন বা কম্পিউটারে নজর রাখার পাশাপাশি প্রাইভেসি সেটিং কার্যকর করার পরামর্শ এই বিশেষজ্ঞের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 6 মাসে দিনে 50টিরও বেশি অভিযোগ এসেছে পুলিশের সাইবার সাপোর্ট ফর উইমেনের ফেসবুক পেজে। 16 থেকে 24 বছর বয়সী নারী সাইবার অপরাধের শিকার সবচেয়ে বেশি। এবার তাদের নিরাপত্তা দিতে নতুন অ্যাপ ইগল বিডি চালু করতে যাচ্ছে পুলিশ, যা চলবে ইন্টারনেট সংযোগ ছাড়াই। অনলাইন প্ল্যাটফর্মে সবচেয়ে বিপন্ন নারী। কলেজে পড়ার সময় টিউলিপের সম্পর্ক হয় উপরের ক্লাসের এক সহপাঠীর সঙ্গে। সম্পর্কের ইতি টানলে টিউলিপের ব্যক্তিগত কিছু ভিডিও ফুটেজ সে ছড়িয়ে দেয় অনলাইনে। ছবি নিয়ে আপত্তিকর কন্টেন্ট বা ফেক আইডিও খোলা হচ্ছে নিয়মিত। ফোন নম্বর ছড়িয়ে দেওয়া, সাইবার বুলিং এখন স্বাভাবিক ঘটনা। এসব সমস্যা কাটিয়ে উঠতে নারী সদস্যদের নিয়ে বিশেষ ইউনিট করে পুলিশ। গত 6 মাসে তাদের ফেসবুক পেজে অভিযোগ এসেছে 8,824টি, দিনে প্রায় 50টির মতো। অনেক সময় অনেকে ভুক্তভোগী থানায় যেতে চান না, সেক্ষেত্রে থানার সাথেও সংশ্লিষ্ট পুলিশের সাথেও কথা বলে তার পরিচয় যেন প্রকাশ না হয়, বা সামাজিকভাবে অনেকে চান না যে জিডি করতে যেতে চান না, যে
তার এলাকাতে পুলিশ যেতে পারে, সেক্ষেত্রেও আমরা সংশ্লিষ্ট পুলিশের সাথে সেভাবে কথা বলি যেন সে কোনোভাবেই সামাজিকভাবে সে যতটুকু নিজেকে নিরাপদ ভাবতে পারে সেভাবেই যেন আমরা সেটা নিশ্চিত করার ব্যবস্থা করি। এখন কর্মজীবী নারীর রাতে বাড়ি ফেরা ও শিশু কিশোরদের নিরাপত্তা দিতে তৈরি হচ্ছে পুলিশের নতুন অ্যাপ ইগল বিডি। প্রাথমিকভাবে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে নিবন্ধন করে এটি ব্যবহার করতে পারবেন নারী শিশুরাই। ভিকটিম যখন মুঠোফোনের সাহায্যে তার বিপদ হলে সে যখন চাপ দিবে, সাথে সাথে ভিকটিমের ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থানটি নিকটস্থ থানার মোবাইল টিমের কাছে চলে যাবে। 30 মিনিটের মধ্যে এটা রেসপন্স করতে হবে, ঘটনাস্থলে পৌঁছাতে হবে। ঘটনাস্থলে যদি উনি না পৌঁছান ততক্ষণে এটা ওনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ক্রমান্বয়ে আমাদের পুলিশের সর্বোচ্চ সংস্থায় সেটি রিপোর্ট হবে। পুলিশ বলছে 16 থেকে 24 বছর বয়সী নারীরাই সাইবার অপরাধের শিকার হন সবচেয়ে বেশি, আর 73% নারী শিকার হন সাইবার বুলিংয়ের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারীকে উত্ত্যক্ত করা বা যৌন হয়রানিকে এখনও রাষ্ট্র, সমাজ ও পরিবার গুরুত্বের চোখে থাকে না। উল্টো সমাজের দৃষ্টিভঙ্গির কারণে উত্ত্যক্তকরণ প্রশ্রয় পাচ্ছে। একথা বলছেন নারী অধিকার কর্মীরা। নারী উত্ত্যক্তকরণ রোধে সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় যৌন হয়রানি বাড়ছে বলে মনে করছেন তারা। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য মতে এবছর জানুয়ারি থেকে মে পর্যন্ত নারীকে উত্ত্যক্তকরণ বা যৌন হয়রানির ঘটনা ঘটেছে 53টি। এ সংখ্যা জাতীয় দৈনিক পত্রিকা থেকে সংগৃহীত, যদিও সংগঠনটি বলছে বাস্তবে এ সংখ্যা অনেক বেশি। নারী অধিকার কর্মীরা বলছেন রাষ্ট্র সমাজ এগিয়ে গেলেও নারীকে যৌন হয়রানি বা উত্ত্যক্তকরণ থামছে না, বরং সৃষ্টি হচ্ছে হয়রানির নতুন নতুন কৌশল। তারা মনে করছেন শাস্তি না হওয়া, পুরুষতান্ত্রিক মানসিকতা, অভিযোগকারীর সুরক্ষার অভাবে উত্ত্যক্তকরণ বাড়ছে, যা গড়াচ্ছে ধর্ষণ পর্যন্ত। আমরা প্রতিনিয়ত রাস্তাঘাটে উত্ত্যক্ত হচ্ছি, আর এর জন্য একটা আইনেরও ব্যবস্থা করা উচিত, কারণ আমাদের নারীদের কিন্তু স্বাধীনতা দিলেও আমরা সেই স্বাধীনতাটা পাচ্ছি না। বাংলাদেশে এমন অনেক আইনই আছে নারীদের জন্য, শিশুদের জন্য, কিন্তু সেগুলোকে আসলেই তার সঠিক ব্যবহার করতে পারতেছে। উত্ত্যক্তকরণ ধর্ষণে না গড়ানো পর্যন্ত প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে না বলে মনে করেন বিশ্লেষকরা। প্রত্যেক অপরাধীকেই হেয় করা হয়, কিন্তু এই নারীর বিষয়ে কিন্তু একমাত্র সামাজিকভাবে নারীকে হেয় হতে হয়, কারণ আমরা ওই সামাজিক যে কনোটেশন আছে, ইজ্জত এবং সম্মানের ধারণা, সেগুলো এটির সঙ্গে যুক্ত করে দিই। তো সুতরাং প্রত্যেকটা জায়গাতে কিন্তু এক ধরনের রাজনীতি আছে, প্রতিবাদের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের খারিজ করার রাজনীতি আছে। আমার কে কোন ক্লাস, কোথাকার, ঢাকার কিনা, কোন স্কুল কলেজের, সেগুলো কিন্তু ম্যাটার করে। 2010 সালে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অধিকাংশ প্রতিষ্ঠানেই যৌন নিপীড়ন বিরোধী কমিটি থাকার কথা। একটা পৃথক আইন হওয়া দরকার, যে আইনটার ভিত্তিতে এই ধরনের উত্ত্যক্ত যৌন হয়রানির বিষয়গুলোকে নিয়ে যেন মামলা করা যায় এবং মামলা করে সাজা দেওয়ার ব্যবস্থা করা যায়। সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ইউনিভার্সিটি, সব জায়গায় এখানে একটা অভিযোগ কমিটি হবে। অভিযোগ কমিটিতে 5 জনের একটা সদস্য বিশেষ গাইডলাইন দিয়ে দিয়েছি। নারী আন্দোলন কর্মী ও মানবাধিকার কর্মীরা যৌন হয়রানি রোধে একটি আইনের খসড়া সরকারের কাছে জমা দিয়েছে। তাদের মতে এসব উদ্যোগের পাশাপাশি সামাজিক প্রতিরোধের জায়গা ঠিক করতে হবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন কুরবানির ঈদে এবার রাজধানীর 2 সিটি কর্পোরেশনে মোট 23টি অস্থায়ী পশুর হাট বসবে। এর বাইরে গাবতলী সহ 2 স্থায়ী হাটেও বেচাকেনা হবে কুরবানির পশু। এছাড়া করোনা পরিস্থিতি বিবেচনায় অনলাইনে পশু বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কুরবানি ও ঈদুল আজহা উদযাপন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের এক অনলাইন সভায় আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, ঢাকা উত্তরে অস্থায়ী 10টি হাটের পাশাপাশি 54 ওয়ার্ডে 270টি স্থান নির্ধারণ করা হয়েছে পশু কুরবানির জন্য। এছাড়া ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলেনুর তাপস বলেন, ঢাকা দক্ষিণে পশুর হাটের ইজারা দেওয়া হবে মোট 13টি স্থানে, তবে কোনো খেলার মাঠ কিংবা সড়কের উপর হাট বসানোর কোনো অনুমতি দেওয়া হবে না। এছাড়া সবাই এবারে পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা এবং সুস্থ পশুর যোগান নিশ্চিতে জোর দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে এই ভার্চুয়াল বৈঠকে যুক্ত ছিলেন দেশের সব সিটি কর্পোরেশনের মেয়ররা। 1000 জন কসাইকে আমরা ট্রেনিং দিচ্ছি, এটি আমরা নিশ্চিত করেছি। অনলাইন গরুর প্ল্যাটফর্মও নিশ্চিত করেছি। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকটি হাটকে যেন আমরা কন্ট্রোল করতে পারি। আমরা যে সকল জায়গা রেখেছি সেগুলো জমি মাঠ সংলগ্ন এলাকা, যেখানে
সুন্দরভাবে আসা যাওয়া এবং গরু কেনাবেচার ব্যবস্থা করা যাবে সেই সব জায়গায় আমরা নির্দিষ্ট করেছি এবং কোনোভাবেই যেন কোনো সরু রাস্তার উপরে যেন না থাকে সে বিষয়গুলো আমরা নিশ্চিত করব, যাতে যাতায়াতের কোনো অসুবিধা যেন এলাকাবাসীর না হয়। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরও যা যা থাকছে। 16 বছরে মানব পাচার মামলা নিষ্পত্তি মাত্র 13 ভাগ। ভারতে পাচার নারীদের ফেরানোই বড় চ্যালেঞ্জ বললেন আইজিপি। করোনাকালে রাজধানীতে জনপ্রিয় হচ্ছে কৃষকের বাজার। নিরাপদ ও বিষমুক্ত পণ্য পেয়ে খুশি ক্রেতারা। ষোলো বছরে নিষ্পত্তি হয়েছে মাত্র 13% মানব পাচারের মামলা। তদন্তে ধীরগতি, বিচারের দীর্ঘসূত্রতা, আদালতের বাইরে আপোষ মীমাংসা সহ ভুক্তভোগীর নিরাপত্তার অভাবকেই এর কারণ বলছেন আইনবিদেরা। পাশাপাশি দিচ্ছেন আইনজীবীর পেশাগত দক্ষতা অর্জনের পরামর্শ। ভাগ্য ফেরাতে 2019-এ 3 লাখ টাকায় সুদানে যান নাসির। বেতন দেশের মতোই, তাই দালাল ধরে গিয়েছিলেন লিবিয়ায়। শেষে ফেব্রুয়ারিতে পাচার হওয়া 160 জনের সঙ্গে খালি হাতে ফেরেন দেশে। পরে লিবিয়া নিয়ে আমার যে জায়গার কথা নিয়ে যাবে ওই জায়গায় না নিয়ে আমার অন্য এক জায়গায় নিয়ে আটকে রাখছিল। আটকে রেখা পরে আমার বাড়িতে চাপ দিছে টাকার জন্য, যে 2 লাখ টাকা না দিলে ছাড়বো না। তো চাপ দেওয়ার পরে আমার ওয়াইফ সিআইডিতে গেছে। আরেক ভুক্তভোগী দিনমজুর মাসুদ। 2011 সাল থেকে চলা মামলা নিষ্পত্তি না হওয়ায় ভোগান্তি বাড়ছেই। এই যায় থানায় আসি, যায় টাকা চাই, এ দারোগা এসে বলে আমাদের তেল খরচ দিতে হবে। এগুলো তো সরকাররাই তো করবি, কিন্তু আমাদেরকে টাকা দেওয়া লাগে। 2012 সালে হয় মানব পাচার আইন। এর প্রায় 8 বছর পর বিভাগীয় শহরে হয়েছে ট্রাইব্যুনাল। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অন্য মামলার সঙ্গে চলত মানব পাচার মামলার বিচার। তবে নির্ধারিত সময়ে তদন্ত ও নিষ্পত্তির নজির বিরল। এই মামলাগুলি আউটসাইড দ্য কোর্ট, এই যে আসামে তারা ওই সাক্ষীর সাথে তারা যোগাযোগ করে ফেলে, আদালতে এসে তারা দেখা যায় যে ওই সাক্ষী দিতে আসে না, বা সাক্ষীতে আসলে দেখা যায় যে তারা উলটপালট সাক্ষী তারা দিচ্ছে। মানব পাচারের যে মামলাগুলো ক্রস বর্ডার রিলেটেড, যে আমরা ভিকটিমকে পাই না, অর্থাৎ ভিকটিম বিদেশে অবস্থান করে, সেই ভিকটিমকে যতক্ষণ আমরা ফেরত আনতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা তার যে স্টেটমেন্ট সেটা নিতে পারি না। আইনবিদরা বলছেন, বেশিরভাগ ঘটনায় তৃণমূলের পাচারকারীরা গ্রেপ্তার হলেও প্রভাবশালীরা থাকে নাগালের বাইরে। তারাই বিচার দীর্ঘায়িত করতে তৎপর হয়ে ওঠে। ভিকটিম এন্ড উইটনেস প্রোটেকশনটা কিভাবে এখন পর্যন্ত একটা কেসেও দিয়েছে কিনা, এবং ভিকটিম এন্ড উইটনেস প্রোটেকশন বলতে কি বুঝি সেটাই আমাদের এখন পর্যন্ত পুলিশ স্টেশনগুলো এবং আমাদের এই যে মানব পাচার যে ট্রাইব্যুনালগুলো হয়েছে সেখানে তারা এই জায়গাগুলোকে নিয়ে কাজ করবে বলে আমরা আশা করি। নিয়ম কানুন মানলে যে সুবিধা বিদেশে গেলে, এবং সেখানে অনেক ধরনের নিরাপত্তা পাওয়ার সুযোগ আছে এমনকি সরকারের কাছ থেকেও, সেইটি তাদেরকে একটু বোঝানোর একটি ব্যাপার থাকবে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2004 সাল থেকে এবছরের মার্চ পর্যন্ত মানব পাচারের মামলা 6735টি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিকটক ভিডিও তৈরির ফাঁদে ফেলে ভারতে পাচার করা 1000 নারীকে দেশে ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে আইজিপি জানান, পাচার নারীদের দেশে ফিরিয়ে আনা সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্ব। এছাড়াও ভারতে গ্রেপ্তার আসামিদের আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দুদেশেই তাদের বিচার শুরু হবে। সম্প্রতি ভারতে এক বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হলে পুলিশ জানতে পারে টিকটকের আড়ালে নারী পাচারের ঘটনা। সামনে আসে মগবাজারের টিকটক হৃদয়বাবু, যে টিকটক ভিডিও বানানোর ফাঁদে ফেলে নারীদের নিয়ে পুল পার্টি করত বিভিন্ন রিসোর্টে, এরপর নিয়ে যেত ভারতে। টিকটক হৃদয় চক্রের বিরুদ্ধে 1000-এরও বেশি নারী পাচারের তথ্য পেয়েছে পুলিশ। আইজিপি জানান, আইনি প্রক্রিয়ায় পাচার হওয়া নারীদের ফিরিয়ে আনা হবে। ডেফিনেটলি একটা কষ্টের, আফসোসের বিষয়, লজ্জার বিষয়, ইতিমধ্যে প্রায় 1000 খানিক নারী পাচার করেছে। এখন দায়িত্ব হবে এই সমস্ত যারা পাচারকৃত যে নারী আছেন তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসা। এটা একটা, যারা স্টেক হোল্ডার আছেন আমাদের, তাদের সবাই মিলে দায়িত্ব হবে এটা, এবং এ থেকে সবাই লেসন নেবেন। ভাইরাল ভিডিও সূত্র ধরে ভারতে এ পর্যন্ত 9 বাংলাদেশি সহ 10 জন গ্রেপ্তার হয়েছে। ওই ঘটনায় হাতিরঝিল থানায় মামলায় আসামি করা হয়েছে নির্যাতনকারী
5 জনকে, যাদের ফিরিয়ে আনতে পুলিশের এনসিবি শাখা দিল্লির এনসিবি শাখার সঙ্গে যোগাযোগ করছে। আইজিপি জানান, আসামিদের বিচার হবে দুদেশেই। আমাদের যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে এখানে মামলা হয়েছে, সেখানে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে। ভারতে তাদের আইনি প্রক্রিয়া অব্যাহত আছে। আর আমাদের ভারতের সঙ্গে আমরা আমাদের এনসিবির মাধ্যমে যোগাযোগ করেছি। উভয় দেশেই আইনি প্রক্রিয়া অব্যাহত আছে এবং একটা পর্যায়ে গিয়ে এটা আইনিভাবে সরা হবে। নতুন করে টিকটক গ্রুপের খপ্পরে পড়ে যাতে কেউ পাচার না হয়, সেজন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে নতুন র্যাঙ্ক ব্যাজ প্রদান করা হয়েছে। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে এয়ার চিফ মার্শালের র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এর আগে গতকাল নতুন বিমান বাহিনী প্রধান আব্দুল হান্নানকে এয়ার ভাইস মার্শাল থেকে পদোন্নতি দিয়ে এয়ার চিফ মার্শাল করা হয়। ওই দিনই বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবতের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। আগামী 3 বছরের জন্য আব্দুল হান্নান বিমান বাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন। বেগম খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে বিভিন্ন মন্ত্রণালয়ে ভিন্ন ভিন্ন যেসব তথ্য আছে তা 60 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে 15 আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। এর আগে জাতীয় শোক দিবস 15 আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। রিটে স্বরাষ্ট্র সচিব, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি ও খালেদা জিয়াকে বিবাদী করা হয়েছে। বিদেশ নির্ভর বিএনপির রাজনীতি এখন শেকড় থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। দেশ ও জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি নিজেদের জন্য সংকট তৈরি করেছে বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপির রাজনীতি এখন গভীর সংকটে। তারাই দেশ ও জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নিজেদের জন্য সংকট তৈরি করেছে। বিএনপি নেতাদের ক্ষমতা লিপ্সা, জনবিচ্ছিন্নতা আর হঠকারিতা দলটিকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। বিদেশ নির্ভর রাজনৈতিক সিদ্ধান্ত বিএনপিকে শেকড় থেকে বিচ্ছিন্ন করছে। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাক ও বাসের সংঘর্ষে ট্রাকে আগুন লেগে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 7 জন। দুর্ঘটনার পর সেতুর 2 পাশে দেখা দেয় দীর্ঘ যানজট। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত 3টার দিকে সেতুর উপর উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের বাস একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে গেলে আগুন ধরে যায়। এ সময় ট্রাকে থাকা 2 জন আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যান। আহত হন আরও 7 জন। দুর্ঘটনার পর থেকে 3 ঘন্টা সেতুতে টোল আদায় বন্ধ থাকায় শুরু হয় যানজট। ফলে চরম ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারীরা। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা জানাবো। শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাকিবের 3 ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় মোহামেডান। বিসিবি সভাপতি বরাবর ক্লাবের আবেদন। করোনা ঝুঁকির মাঝেই ব্রাজিলে আজ রাতে শুরু কোপা আমেরিকা উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি ভেনেজুয়েলা। করোনার সময় রাজধানীতে জনপ্রিয় হয়ে উঠেছে কৃষকের বাজার। নিরাপদ ও বিষমুক্ত শাকসবজি, ফলমূল পাওয়ায় আস্থা বেড়েছে ভোক্তাদের। চাহিদা বাড়ায় বাজারের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনার কথা জানাচ্ছেন কৃষি বিপণন অধিদপ্তর। নিজের ক্ষেতে উৎপাদিত ফসল সরাসরি কৃষক তুলে দিচ্ছেন ভোক্তাদের হাতে। এ বাজারে নেই দোকান ভাড়া কিংবা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। জাতীয় সংসদ ভবনের বিপরীতে সেচ ভবন প্রাঙ্গণে সপ্তাহে শুক্র ও শনিবার 2 দিন সকাল 7টা থেকে বসে কৃষকের বাজার। নিরাপদ খাবার গ্রহণে আগের চেয়ে সচেতনতা বেড়েছে মানুষের মাঝে। বর্তমানে করোনা মহামারীতে বিষমুক্ত সবজি ফল কিনতে ভিড় বেড়েছে বেশি।
অন্য বাজারের চেয়ে খুব একটা পার্থক্য নেই পণ্যের দামে। শাকসবজি ফলের পাশাপাশি নতুন যোগ হয়েছে মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ মাছ ও মিল্কভিটার গাড়ি। এখানের সবজিগুলো পিওর, গ্রামে যে যে স্বাদ পাওয়া যায় এটাও মনে হয় সেরকম স্বাদ পাওয়া যায়। নিরোগ থাকার জন্য যদি ভালো খাবারটা পাওয়া যায়, যার জন্য এখানে আসা, এবং এই উদ্যোগ আরো ব্যাপকভাবে হওয়া উচিত। কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় নিবন্ধিত কৃষকরা জৈব সার ব্যবহার করেন উৎপাদনে। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, যশোরসহ অন্যান্য জেলা থেকে ফসল নিয়ে এ বাজারে আসে সরাসরি কৃষক। কোনো ভাড়াই নাই, কোনো ট্যাক্স নাই, কোনো খাজনা কিছুই নাই। এখানে পুরোপুরি ফ্রিভাবে আমরা এখানে বেচা বিক্রি করছি। এরকমের বাজার যদি অনেক জায়গায় থাকে এটা ভালো। কৃষি পণ্যের সঠিক বাজার ব্যবস্থাপনায় এখনও ঘাটতি রয়েছে। কৃষক ও ভোক্তার স্বার্থে কৃষকের বাজারের পরিসর বাড়ানোর কথা বলছে কৃষি বিপণন অধিদপ্তর। আমরা ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয়ে কৃষকের বাজার প্রতিটি জেলায় স্থাপন করার জন্য একটি প্রকল্প নিয়েছি। প্রকল্পটি কৃষি মন্ত্রণালয়ে দাখিল হয়েছে। আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে এই প্রকল্পটি অনুমোদন হবে। যদি প্রকল্পটি অনুমোদিত হয় তাহলে আমরা সারা বাংলাদেশে আমরা প্রতিটি জেলা শহরে একটি করে কৃষকের বাজার স্থাপন করব। 2019 সালের ডিসেম্বরে চালু হয় কৃষকের বাজার। কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালনা করছে কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি উন্নয়ন কর্পোরেশন ও হরটেক্স ফাউন্ডেশন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনা একদিন আরও মারা গেছে 9,697 জন। একদিনে শনাক্ত 3.5 লাখের বেশি রোগী। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 38,10,000। এ পর্যন্ত আক্রান্ত 17,63,00,000-এরও বেশি। 24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ 3,071 জনের মৃত্যু হয়েছে ভারতে। নতুন শনাক্ত প্রায় 66,000। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 2,000-এরও বেশি মানুষ মারা গেছেন ব্রাজিলে। এদিকে দরিদ্র দেশগুলোতে অন্তত 100 কোটি ডোজ টিকা বিতরণের প্রতিশ্রুতি দিয়েছেন G7-এর নেতারা। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও এটি পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মস্কোর কিছু কর্মস্থল ও ব্যবসা প্রতিষ্ঠান 1 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্বে চীনের আধিপত্য রুখতে কৌশলগত পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে ধনী দেশগুলোর জোট G7-এর নেতারা। যুক্তরাজ্যের কর্নওয়ালে চলা G7 সম্মেলনে এমন পরিকল্পনা চূড়ান্ত করেছেন তারা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্যোগে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্প শুরু হয় 2013 সালে। এই প্রকল্পের এরই মধ্যে কাজ ছাড়িয়ে গেছে এশিয়া থেকে ইউরোপে। বিশ্বজুড়ে বাড়তে থাকা চীনের প্রভাব নিয়ন্ত্রণের বিষয়টি উঠে আসে G7 সম্মেলনের দ্বিতীয় দিনে। উন্নত অবকাঠামো নির্মাণে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে সহায়তা করতে নতুন পরিকল্পনায় সম্মতি দিয়েছেন জোটের নেতারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, চীনা প্রকল্পের বিকল্প হতে পারে বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড B3W পরিকল্পনা। এর আওতায় কাঠামোগত উন্নয়নে 2035 সালের মধ্যে $40 ট্রিলিয়ন সহায়তা দেওয়া হতে পারে। তবে অর্থায়ন কিভাবে হবে তা এখনও চূড়ান্ত হয়নি। G7 প্রতিনিধিদের দাবি, মানবাধিকার লঙ্ঘন ও করোনার উৎস অনুসন্ধানে চীনের গড়িমসি তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের বিতর্কিত ভূমিকা দেশটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে বাধ্য করেছে তাদের। এদিকে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠকে দরিদ্র দেশগুলোকে 1 বিলিয়ন টিকা সরবরাহে G7 নেতাদের প্রতিশ্রুতিকে স্বাগত জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাকিবের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিসিবি সভাপতি বরাবর আবেদন করেছে মোহামেডান। 3 ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে ক্লাবটি। যদিও সাকিবকে করা জরিমানা নিয়ে ক্লাব কর্তৃপক্ষের কোনো দাবি নেই। গতকাল সাকিবকে শাস্তি দেওয়ার পর মানববন্ধনও করেছে মোহামেডান ক্লাব সংশ্লিষ্টরা। এবারে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। আবাহনীর বিপক্ষে ম্যাচে অসদাচরণের জন্য লিগে 3 ম্যাচ নিষিদ্ধ করা হয় সাকিবকে। সেই সাথে 5 লাখ টাকা জরিমানা করা হয়। বোর্ড প্রেসিডেন্ট বরাবর মডার্ন ক্লাব কিছুক্ষণ আগে একটা আবেদন করেছে তাদের শাস্তির মুখ্য ব্যাপার, যেহেতু এটা বোর্ড সভাপতি বরাবর করেছে, সেটা সিসিডিএম এর কোনো এটা এখতিয়ার নাই, এটা করার কোনো কিছু, এটা বোর্ড এটা দেখবে এবং এই ব্যাপারে
বোর্ডই ডিসিশন নেবে। করোনার প্রকোপ চরমে লাতিন আমেরিকায়। এর মধ্যেই শুরু হচ্ছে কোপা আমেরিকা। কলম্বিয়া, আর্জেন্টিনা থেকে সরিয়ে শেষ পর্যন্ত ব্রাজিলে হচ্ছে এই জমজমাট আসর। উদ্বোধনী দিনে ভেনেজুয়েলার মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে ম্যাচ। দক্ষিণ আমেরিকার জনজীবনে আনন্দের বড় অংশ জুড়ে ফুটবল, আর তাই তো এমন মহামারীর মাঝেও হচ্ছে কোপা আমেরিকার আয়োজন। ফুটবলের বড় আয়োজনে ব্রাজিলের আগ্রহের কমতি নেই। 2014 সালে দারিদ্রতা উপেক্ষা করে বিশ্বকাপের আয়োজন করেছিল, যা নিয়ে হয় তীব্র সমালোচনা। আর এবার করোনার ভয়াল থাবার মধ্যে শুরু হচ্ছে কোপা আমেরিকা। অথচ গেল দুদিনেও ব্রাজিলে করোনায় মারা গেছে 2000-এর বেশি মানুষ। যে ভেনেজুয়েলার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে ব্রাজিল, সেই দলের 12 জন করোনা আক্রান্ত হয়েছে শেষ সময়ে। আক্রান্তদের 7 জনই খেলোয়াড়, যদিও এরই মধ্যে বদলি হিসেবে 14 ফুটবলার পাঠিয়েছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা দলের জন্য এই অবস্থা দুঃখজনক। আমরাও ঝুঁকিতে পড়ে গেলাম। যেহেতু খেলার সিদ্ধান্ত নিয়েছি, নিজেদের সেরাটাই দিতে হবে। ব্রাজিলের প্রতিনিধিত্ব করা গৌরবের। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। টানা 7 ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে কোপা আমেরিকা শুরু করবে ব্রাজিল। তিতের দলের অ্যাটাকে লিড দিবে নেইমার ও ফিরমিনো। তাদের ঠিক পেছনে থাকবে রিচার্লিসন ও জেসুস। ব্রাজিল ডিফেন্সের চোট সমস্যা আছে। থিয়াগো সিলভা ও দানি আলভেসকে পাওয়া যাবে না। সেন্ট্রাল ডিফেন্স সামলাবে মার্কুইনোস ও মিলিতাও। করোনার হানা আছে, তবে চোট সমস্যা নেই ভেনেজুয়েলা স্কোয়াডে। ব্রাজিলের বিপক্ষে রেকর্ড ভালো না তাদের। মুখোমুখি 27 বারের লড়াই মাত্র 2 বার জিতেছে, হেরেছে 22টিতেই। এবারও ভেনেজুয়েলার জন্য কঠিন হবে ব্রাজিলকে রুখে দেয়া। 1975 সালের পর ঘরের মাঠে কোপা আমেরিকার ম্যাচ হারেনি সেলেসাওরা। এদিকে সোমবার ভোর 6টায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার চ্যালেঞ্জ নিবে ইকুয়েডর। বিশ্বকাপ বাছায় কলম্বিয়ার বিপক্ষে 6-1 গোলের জয় আত্মবিশ্বাস যোগাবে ইকুয়েডরকে, যদিও দু দলের সার্বিক পরিসংখ্যানে এগিয়ে কলম্বিয়া। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরো চ্যাম্পিয়নশিপে আজ বড় ম্যাচ। সন্ধ্যা 7টায় ওয়েম্বলিতে মুখোমুখি হবে ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া। 2018 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল ক্রোয়াটরা। ইংলিশদের বিপক্ষে শেষ 5 ম্যাচে সেটাই একমাত্র জয় তাদের। দালিচের দলে ধারাবাহিকতায় অভাব রয়েছে। এবছর 5 ম্যাচে খেলা হেরেছে দুটিতে। ডি গ্রুপের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে রুখে দিতে মরিয়া ক্রোয়েশিয়ারা। অন্যদিকে 3 লায়ন্স দলে স্বস্তির সুবাতাস রয়েছে। স্কোয়াডে ফিরেছেন দলের অন্যতম সেরা 2 ফুটবলার জর্ডান হেন্ডারসন ও হ্যারি ম্যাগুয়ার পুরো ফিট না হয় ক্রোয়াটদের বিপক্ষে তার খেলার সম্ভাবনা কম। ইংলিশ অ্যাটাকে হ্যারি কেইনের সঙ্গী হবেন রাহিম স্টার্লিং, মেসন মাউন্ট ও জ্যাডন স্যানজো। ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন বারবোরা কেজিকোভা। ফাইনালে হারিয়েছেন আনাস্তাসিয়া পাভলিচেঙ্কোভাকে। রোমাঞ্চ ছড়িয়েছে শিরোপা লড়াই। প্রথম সেটে দাপট ছিল কেজিকোভার। কোনো প্রতিরোধ করতে পারেননি পাভলিচেঙ্কোভা। সেট হারেন 6-1 গেমে। দ্বিতীয় সেটে দুর্দান্ত কামব্যাক রাশিয়ান তারকার। সেট জেতেন 6-2 গেমে। ডিসাইডিং সেটে শেষ করব বিরতিহীন সংবাদ দুপুর। প্রধান খবরগুলো আরও একবার মনে করিয়ে দিচ্ছে। কুষ্টিয়ার কাস্টমস মোড়ে গুলিতে 7 বছরের সন্তান সহ স্বামী স্ত্রী নিহত। হামলাকারী পুলিশের এএসআই সৌমেন আটক। রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে একদিনে 13 জনের মৃত্যু। রোগীর চাপ সামলাতে বাড়ছে শয্যা, চিকিৎসক ও নার্স। চীনের উপহারের আরও 6 লাখ ডোজ করোনার টিকা আসছে আজ। রাশিয়ার টিকা কবে আসবে নিশ্চিত নয়। ঢাকায় এবার 23 স্থানে বসবে অস্থায়ী পশুর হাট। উত্তর সিটিতে কোরবানির জন্য 270টি স্থান নির্ধারণ। এবং দেশ জুড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে তালিকা করছে র্যাব। নারীদের অনলাইন হয়রানি রোধে অ্যাপ চালু করবে পুলিশ। আর এর সাথে শেষ করছি এখনকার বিরতিহীন সংবাদ দুপুরের এই আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।